জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এবং এই জাতীয় ঐকমত্য কমিশন তাদের এই যে তারা অনেক দিন ধরেই কাজ করছিল আলাদা আলাদাভাবে সংস্কার রিপোর্টগুলো নিয়ে। ভাই সাংবাদিক ভাইয়ারা যদি একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ভালো হবে, আমরা একটু কাজটা সারতে চাই। তো আমরা এই সংস্কার কমিটিগুলো আলাদা আলাদাভাবে কাজ করছিল, তারা আলাদা আলাদাভাবে রিপোর্ট দিয়েছে এবং রিপোর্ট আমরাও, আপনারা জানেন, যখন আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম তখন আমরা বিভিন্ন মানে সংস্কার বিষয়ক আমাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, মিডিয়া সহ যতগুলো গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ সহ যতগুলো গুরুত্বপূর্ণ কমিশন আছে সবাইকে আমরা আমাদের সংস্কার প্রতিবেদনগুলো দিয়েছিলাম এবং আর অন্যান্য অনেক স্টেক হোল্ডার তারাও দিয়েছেন এবং সেসবের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারা একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছিল অনেকদিন। সর্বশেষ গত 5 মার্চ তারা আমাদের কাছে, আমাদের আহ্বায়ক বরাবর তাদের যে স্প্রেডশিটের যে সুপারিশমালা সেটা তারা পাঠান এবং তারা তখন 13 মার্চের মধ্যে এটা জমা দিতে বলেন। তো আমরা এটা আপনারা জানেন যে আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল। কিন্তু যেহেতু আমরা মানে একেবারেই সদ্য আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ, ফলে আমরা 13 তারিখের ডেডলাইনটা মিট আপ করতে পারিনি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও। তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই স্প্রেডশিট সুপারিশগুলো নিয়ে এবং কোনো ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্ট, যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান, এসব ক্ষেত্রে যারা বিষয়ভিত্তিক এক্সপার্ট তাদের সাথেও আমাদেরকে কথা বলতে হয়েছে। পাশাপাশি আমরা ভেবেছি যে মানে যারা এই গণঅভ্যুত্থানটার প্রধান, মানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে, আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামতটা নেওয়া দরকার। তারা হয়তো খুব খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না, কিন্তু আমরা তাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটা বুঝতে চেয়েছি যে কী ধরনের বাংলাদেশের কথা তারা, যেমন এর মধ্যে একটা কথা এসেছে, একজন শহীদ পরিবার, একজন মা, শহীদের মা, তিনি বলেছেন যে আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে পুলিশ গুলি করতে পারবে না। তাহলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা বিচার বিভাগ কিংবা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেখানে এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করবো, এই আকাঙ্ক্ষাটাকে কীভাবে ট্রান্সলেট করবো, তো সেটা আমরা ভাবার চেষ্টা করেছি এবং দেখেছি যে তাদের এখানে সেটা আছে কিনা, না থাকলে আমরা মন্তব্য করেছি। তো এর বাইরে এই আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে, মানে যারা বিভিন্ন পদধারী নেতা আছেন, তাদের সাথে আমাদেরকে নিয়ে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে। এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল, জেনারেল মিটিং, যেখানে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে আমাদের কেন্দ্রীয় সদস্যদের ব্রিফ করেছি এবং সে ব্রিফ করার পরে আমরা তাদের মতামত নিয়েছি এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি। এই ছিল আমাদের গত কয়েকদিনের কাজের প্রক্রিয়া, যে কারণে আমাদের মানে 13 তারিখের পরে বেশ কিছুদিন দেরি হলো, প্রায় 8-9 দিন হবে। তো এর বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি, আপনারাও জানেন, যে তারা যেভাবে এগুলো চার্ট করে দিয়েছেন, একমত নই, আংশিক একমত, এটা একটা। তো আমরা একমত নই, আংশিক একমত, 3টার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে। কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি, কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং কোনো ক্ষেত্রে আমরা একমত হতে পারি নাই। তো যে সকল ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং একমত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরও কিছু বাড়তি মন্তব্য করা দরকার, সেটা আমরা মন্তব্যের ফর্মে করেছি এবং এর বাইরে আরও বিস্তারিত আকারেও লিখিতভাবে তাদের কাছে করব। আর সংস্কার বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা 6টা পদ্ধতি প্রস্তাব করেছেন। এর মধ্যে আছেন, আপনারা জানেন, যে নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে নির্বাচিত সরকার, নির্বাচনের আগে অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই 6টা পদ্ধতির মধ্যে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা 2টো পদ্ধতিতে স্টিক থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই 2টো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। তবে সেই সব ক্ষেত্রে আমাদের কিছু জায়গায় প্রশ্ন থেকেছে, যে যেমন আপনারা দেখেছেন সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা এটার ব্যাপারে আগামীকাল মানে তাদের কাছে জানতে চাইব, কমিশনের কাছে। সেখানে বলা হয়েছে 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে।
এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইবো যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যেই আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরাও কিন্তু শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। এবং আমরা যদি ইতিমধ্যে আমি বলেছি, আরেকবার বলি যে আমরা আগামীকাল 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যালয় সংসদ ভবনের ব্লক 1-এ এমপি হোস্টেল, সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে, এবং তারপর তাদের সাথে আমাদের কিছু আলোচনা হবে। এবং আপনারা তো জানেন যে তারা বলেছেন যে যে দলগুলো ইতিমধ্যেই জমা দিয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। তো আমরা আগামীকালকে জমা দিচ্ছি। সম্ভবত আগামীকাল আমাদের তাদের সাথে এর বাইরে যে এই আমাদের অবস্থানগুলো নিয়ে যে আলোচনা, সেটা হয়তো আগামীকালকে হবে না, এটা ঈদের পরে হবে। কিন্তু আগামীকাল আমরা তাদের কাছে প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবগুলো জমা দেবো, এবং প্রস্তাবগুলো জমা দেওয়ার পরে কোন অবস্থানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি করলাম, যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে, যে পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন, কেন এই দুটো কমিশন, এই যে স্প্রেডশিট পাঠানো হলো আমাদের কাছে সেখানে কেন নাই, বা রাজনৈতিক দলগুলোর কাছে যে পাঠিয়েছে সেখানে কেন নাই, এই জিজ্ঞাসাটা আমাদের থাকবে। ফলে আমরা আগামীকালকে যাচ্ছি প্রথমত এই স্প্রেডশিটটা জমা দিতে, এবং দ্বিতীয়ত আমাদের যে কিছু কিছু কোয়ারিজ আছে সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করতে। এটাই আগামীকালকে আমাদের। আমরা আশা করি যে আপনারা আগামীকাল সেখানে থাকবেন, এবং দুপুর 2টার সময় আমরা সেখানে যাব। আমরা তাদের সাথে জমা দিয়ে আসার পরে সেখানে আমরা আপনাদের কাছে আমরা কী অবস্থান নিয়েছি, কোনটাতে আমরা একমত, কোনটাতে আমরা একমত নই, কয়টা বিষয়ে আমরা একমত হলাম, আমাদের প্রধান প্রধান মন্তব্যগুলো কী, এইসব বিষয়ে আমরা আগামীকাল আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। সবাইকে ধন্যবাদ। আপনারা ধর্মনিরপেক্ষতার বিষয়ে কি প্রস্তাবনা দিবেন? 72 সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণঅভ্যুত্থানের পরে। যদিও এটা একটা প্রশ্ন আসে যে এই সরকার তো সংবিধানের মধ্য দিয়ে শপথ নিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আসলে এই সংবিধানটা এখন আর প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে। 72 সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান, যে আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আর অন্য যে প্রশ্নটা করলেন এই ব্যাপারে আমরা আগামীকালকে আপনাদের কাছে বলতে পারবো যে এই ব্যাপারে আমরা কি অবস্থান নিয়েছি। আচ্ছা তুষার ভাই, একটা প্রশ্ন ছিল বিষয়টা হচ্ছে, আপনি যেটা বলছেন যে শহীদের মা বলেছেন যে আন্দোলনে গুলি করা যাবে, সেক্ষেত্রে যদি পরবর্তী সময় এটা যদি পাশ হয়, সংস্কার হয়, পরবর্তী যদি ফ্যাসিস্ট সরকার মানে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তখন তারা যদি ফিরে আসে তখন আপনারা কি করবেন? চেষ্টা বুঝিয়ে তারা যদি আবার কখনো আন্দোলনে আসে, যদি কখনো আওয়ামী লীগ নেক্সট টাইম, যেহেতু আপনারা বলছেন যে আন্দোলনে গুলি করা যাবে না, পুলিশ গুলি করতে পারে, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ কখনো আন্দোলনে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আচ্ছা, আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না। আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে, যে আপনি বিভিন্ন দাবি দেওয়া, আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন, কিংবা অন্যান্য যে কোনো ইস্যু, একটা কোনো কারাকানুন বাতিলের আন্দোলনে নামছেন, এগুলোকে আমরা আন্দোলন মনে করি। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে। কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার, এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না, এবং বল প্রয়োগ করারও একটা ধারণা মানে আছে, আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায়, শরীরের কোন অংশে গুলি করতে পারেন, এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে। কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ডগুলো মানা হয়নি। ওনার কথার মধ্যে ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশ হয়ে ফিরে আসতে না হয়। এবং সেই ক্ষেত্রে যখন আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে, জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু কোনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে। আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছিল। তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না সাধারণত রাজনৈতিক কারণে। তা এইখান থেকে যখন কিনা আপনার মানে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করবে, সেক্ষেত্রে বিচার বিভাগ যেন জনগণের পক্ষে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে,
আমরা তার কথার মধ্য দিয়ে শহীদের মার কথার মধ্য থেকে সেই জিনিসটাই পেয়েছি। সেক্ষেত্রে আইন সংস্কারের বিষয়ে কোনো প্রস্তাবনা আপনারা দিচ্ছেন না? আইনের যে সংস্কার, আইনের যে বল প্রয়োগের যে সংস্কার, সেই বিষয়ে কোনো প্রস্তাবনা আপনারা দিচ্ছেন? ওইটা হচ্ছে পুলিশের ব্যাপার, পুলিশের সংস্কার। আমরা তো বললাম যে আমরা এটা তাদের কাছে জানতে চাইবো যে পুলিশ সংস্কারের মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে, এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা তো আমরা পাই নাই, এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এটা তারাই আলোচনা করে নিতে পারবেন। এই সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে, এবং ওইটা তাদের ইয়েটা দেখার আগ পর্যন্ত আমরা এই বিষয়টা কিছু বলতে পারছি না। আচ্ছা, এটা আমরা ভেবেছি যে কালকের জন্য থাক, তবে একটা বলা যেতে পারে, যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে। সংবিধানের যে বিষয়টা আমরা উল্লেখ করছেন সেখানে হচ্ছে পাঠ্যসূচিতে কিন্তু সাধারণ নাগরিক যারা আছে তারা কিন্তু পড়তে পারে না সংবিধানটা। তো এই সংবিধান পরিবর্তনের জায়গায় যে আপনারা শিশু শ্রেণী থেকে শুরু করে ধারাবাহিকভাবে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যসূচিতে বাধ্যতামূলক সংবিধান অন্তর্ভুক্তির কোনো দাবি জানাচ্ছেন কিনা, এটা নিয়ে কোনো বিষয় আছে কিনা আপনাদের চিন্তায়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে, আমরা মূলত সেই সমস্ত বিষয়ে আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত। এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা 69 দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজর এবং এখানে বাদ পড়েছে, সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে। আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না। সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে, বা এটা হয়তো কমিশনের এখতিয়ারের মধ্যেও পড়ে কিনা সেটাও আমরা নিশ্চিত না। হিসাবে আপনি বললেন গণপরিষদ নির্বাচন না হলেও আইনসভা নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, তাহলে কি আপনারা গণপরিষদের দাবি থেকে সরে আসলেন? না, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ। তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই ঔচিত্য। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনও কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট।